প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা দেখে এসেছি যে কিভাবে বিভিন্ন রাসায়নিক শক্তিকে অন্য শক্তিতে অর্থাৎ তাপ, আলো কিংবা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়। এবং আমরা সবশেষে দেখে এসেছিলাম যে রাসায়নিক শক্তির যথাযথ ব্যবহারটা কেন প্রয়োজন। আজকের ভিডিও ক্লাসে আমরা জ্বালানির বিশুদ্ধতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। আমরা রাসায়নিক শক্তির আধার হিসেবে বিভিন্ন ধরনের জ্বালানি ব্যবহার করি। তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে কাঠ, পেট্রোলিয়াম কিংবা প্রাকৃতিক গ্যাস, যেগুলো আমরা প্রতিদিনকার কাজকর্মে ব্যবহার করে যাচ্ছি। এখন এই সকল যে জ্বালানিগুলো রয়েছে অর্থাৎ কাঠ কিংবা প্রাকৃতিক গ্যাস কিংবা পেট্রোলিয়াম, তাদের বিশুদ্ধ হওয়াটা একান্ত জরুরি। কারণ স্বল্প বায়ুর উপস্থিতিতে যদি আমরা এই জ্বালানিগুলোকে পোড়াই, সেক্ষেত্রে আমরা কার্বন ডাই অক্সাইডের সাথে কার্বন মনোক্সাইড পেতে পারি। অর্থাৎ আমরা তো জানি যে সম্পূর্ণ দহনে এই জ্বালানিগুলো থেকে আমরা কি পাই? কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প কিংবা পানি এবং তাপশক্তি, আলোক শক্তি ইত্যাদি পেয়ে থাকি। কিন্তু যখন স্বল্প বায়ুর উপস্থিতিতে এর দহনটা ঘটবে, অর্থাৎ পরিপূর্ণ দহন ঘটবে না, আংশিক দহন ঘটবে, সেক্ষেত্রে আমরা কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে আমরা কার্বন মনোক্সাইড পেতে পারি কিংবা কার্বন পেতে পারি। তো এই কার্বন ডাই মনোক্সাইডটা কিন্তু অত্যন্ত বিষাক্ত একটা গ্যাস, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্রকৃতিতে আমরা মূলত যেই জ্বালানিগুলো পাই সেগুলো কিন্তু মূলত অবিশুদ্ধ থাকে, মানে আমরা বিশুদ্ধ অবস্থায় পাই না। এর সাথে নাইট্রোজেন, ফসফরাস কিংবা সালফার ইত্যাদি বিভিন্ন মৌলের বিভিন্ন যৌগ মিশ্রিত অবস্থায় থাকে। সেই জন্য বাজারে এই সকল জ্বালানি ছাড়ার আগেই তাদেরকে যথেষ্ট পরিমাণে বিশুদ্ধ করে নেওয়া হয়, এবং এই বিশুদ্ধ করে নেওয়াটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। বিশুদ্ধ না করে আমরা যদি এই জ্বালানিগুলো ব্যবহার করি তাহলে কি ঘটবে? বিশুদ্ধ না করে এই জ্বালানিগুলো পোড়ালে কার্বন ডাই অক্সাইড গ্যাসের সাথে এসব মৌলের অক্সাইডগুলো বাতাসে চলে আসে, এবং এসব অক্সাইড বৃষ্টির পানির সাথে মিশে অ্যাসিড তৈরি করে। ফলে তখন যে বৃষ্টি হয় তার সাথে এই অ্যাসিডগুলো যথেষ্ট পরিমাণে মিশ্রিত থাকে, বিধায় সেই বৃষ্টিটাকে বলা হয় অ্যাসিড বৃষ্টি, এবং সেই বৃষ্টির পিএইচ এর মানটা অনেক কম হয়। পিএইচ নিয়ে আমরা পরবর্তী চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করব। তো এই অ্যাসিড বৃষ্টি সৃষ্টির জন্য দায়ী মূলত কারা? তো আমরা একটু আগে জেনে আসলাম যে নাইট্রোজেন, সালফার কিংবা ফসফরাসের বিভিন্ন এসব মৌলের বিভিন্ন যৌগগুলো আমাদের জ্বালানিতে মিশ্রিত থাকতে পারে। তো তাদের থেকে খেয়াল করে দেখো, কার্বন ডাই অক্সাইড পানির সাথে মিশ্রিত হয়ে কার্বনিক অ্যাসিড সৃষ্টি করে। তার মানে এই কার্বনিক অ্যাসিডটা যখন পানির সাথে মিশবে, বৃষ্টির পানির সাথে মিশবে, তখন কি করবে? এই বৃষ্টিটাকে অ্যাসিড বৃষ্টি বানিয়ে ফেলবে। শুধুমাত্র কি কার্বনের যৌগ কার্বন ডাই অক্সাইড কার্বনিক অ্যাসিড সৃষ্টি করছে? এরকম না, সালফার এবং নাইট্রোজেনও খুবই মুখ্য ভূমিকা পালন করে আমাদের অ্যাসিড বৃষ্টি তৈরিতে। সালফার ডাই অক্সাইড বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করে, এবং এই সালফার ট্রাই অক্সাইড পরবর্তীতে পানির সাথে মিশে গিয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এছাড়াও শুধু সালফার ডাই অক্সাইডও পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড তৈরি করতে পারে। তাহলে এই সালফিউরাস অ্যাসিড কিংবা সালফিউরিক অ্যাসিড পানির সাথে মিশে গিয়ে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন ডাই অক্সাইড পানি এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এই নাইট্রিক অ্যাসিডও কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। এছাড়াও বজ্রপাতের সময় বাতাসে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড, এবং পরবর্তীতে সেই নাইট্রিক অক্সাইড বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড সৃষ্টি করে, যেটা পরবর্তীতে এইভাবে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করছে, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড সৃষ্টির মাধ্যমে অ্যাসিড বৃষ্টিটাকে সৃষ্টি করে। এখন এই অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হচ্ছে, এটা আমাদের পরিবেশের জন্য কতটা ক্ষতিকর? অ্যাসিড বৃষ্টিটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। কেননা এই অ্যাসিড বৃষ্টির কারণে গাছপালা মরে যায়, জলাশয়ের পানিটা অম্লযুক্ত বা অ্যাসিডযুক্ত হয়ে যায়। ফলে অন্যান্য মাছ এবং অন্যান্য যে জলজ প্রাণীগুলো, তাদের টিকে থাকাটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এছাড়াও অ্যাসিড বৃষ্টির আরো কিছু বিরূপ প্রভাব রয়েছে, যেমন আমাদের বিভিন্ন স্থাপনা অর্থাৎ বাসা বাড়ির ছাদ সেগুলোতে ধীরে ধীরে অ্যাসিড বৃষ্টির পানিটা জমতে জমতে আমাদের যেই এই স্থাপনাগুলো রয়েছে সেগুলোকে ক্ষয় করতে থাকে। এছাড়াও মাটিতে যখন অ্যাসিড বৃষ্টিটা যায় বা অ্যাসিড মিশ্রিত পানিটা যায়, সেক্ষেত্রে মাটির বিভিন্ন আয়নগুলোকে সে পরিবেশের প্রতিকূল অবস্থায় নিয়ে যায়, অর্থাৎ গাছপালা কিংবা প্রাণীর তাদের জন্য একটা প্রতিকূল পরিবেশের সৃষ্টি করে এই অ্যাসিড বৃষ্টি। তাহলে আমরা এখানে খুব সংক্ষেপে অ্যাসিড বৃষ্টির যে পাথওয়েটা সেটা দেখতে পাচ্ছি, যে আমাদের বিভিন্ন জ্বালানি থেকে, আবার কলকারখানা থেকে এই
সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এসব গ্যাসগুলো বাতাসে মিশে যাচ্ছে। এটা হচ্ছে মূলত মানব সৃষ্ট কারণটাকে ফোকাস করা হচ্ছে, এবং এগুলো পরবর্তীতে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড হয়ে আমাদের বৃষ্টির সাথে এই জলাশয়ে মিশে যাচ্ছে, এবং আমাদের জলাশয় সহ বিভিন্ন উদ্ভিদ সহ সমগ্র প্রাণীকুলের জন্য ক্ষতিকর একটা প্রভাব সৃষ্টি করছে। এছাড়া পরবর্তীতে বলা হচ্ছে যে যানবাহন থেকে যে সকল ধোঁয়া নির্গত হয় সেই ধোঁয়ায় কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড এবং অব্যবহৃত জ্বালানি যেমন মিথেন থাকে। সূর্যের আলোর উপস্থিতিতে এই পদার্থগুলো নানা রকম রাসায়নিক বিক্রিয়া করে, এবং এই বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বিষাক্ত গ্যাসের ধোঁয়া সৃষ্টি করে, যেটাকে বলা হয় ফটোকেমিক্যাল স্মোক। এখানে খুব সংক্ষেপে কিছু দেখানো হয়েছে যে কিভাবে বিভিন্ন রিয়াকশন গুলো হয়। এখানে নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এদের কিছু মুখ্য ভূমিকা থাকে, যেগুলো সূর্যের আলোর উপস্থিতিতে এই ধরনের ফটোকেমিক্যাল বিক্রিয়া বা ফটোকেমিক্যাল রিয়াকশন গুলো ঘটায় এবং কিছু পদার্থের সৃষ্টি করে, এবং এগুলো ধীরে ধীরে পরবর্তীতে কি ক্ষতি করে, এই ফটোকেমিক্যাল ধোঁয়া বা ফটোকেমিক্যাল স্মোক তার যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে সেগুলো বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষয় সাধন করে। তো এই ওজোন স্তরের ক্ষয় সাধনে আমাদের কি ধরনের ক্ষতি হয়? ওজোন স্তরটা, পৃথিবীর বায়ুমণ্ডলে যে ওজোন স্তরটা রয়েছে সেটা আলট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে। কাজেই এই স্তরের যখন ক্ষয় সাধন ঘটবে তখন কি ঘটবে? সেই আলট্রাভায়োলেট রে গুলো ওজোন স্তর ভেদ করে পৃথিবী পৃষ্ঠে প্রবেশ করবে এবং পৃথিবীর মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়বে। যেমন আমরা বায়ুমণ্ডলের স্তরগুলো জানি যে এখানে রয়েছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। তার মধ্যে আমাদের ওজোন লেয়ারটা বা ওজোন স্তরটার অবস্থানটা হচ্ছে এই জায়গাটাতে, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের পরপরই এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝামাঝি। তাহলে খেয়াল করো, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে যে ওজোন লেয়ারটা সেটাই কি করে, এখান থেকে বা সূর্য থেকে যে ক্ষতিকর অতিবেগুনি রশ্মিগুলো আসে সেগুলোকে আটকিয়ে ফেলে এই জায়গাটাতে। এবার এই অতিবেগুনি রশ্মিগুলো যখন এই স্তরটা ভেদ করতে পারে না তখন কি পৃথিবীর এই পৃষ্ঠটা সুরক্ষিত থাকে, আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারি। কিন্তু যখনই এই ওজোন স্তরটার ক্ষয় সাধন ঘটবে, সেটা কার জন্য? ফটোকেমিক্যাল স্মোগের জন্য। তখনই কি ওজোন স্তর ভেদ করে অতিবেগুনি রশ্মিগুলো পৃথিবী পৃষ্ঠে চলে আসবে, এবং এটা কি পৃথিবীর মানুষ সহ বিভিন্ন প্রাণীকুলের জন্য একটা ক্ষতিকর প্রভাব সৃষ্টি করবে। এবার আমরা পরের টপিকটাতে চলে যাচ্ছি। পরের টপিকটা হচ্ছে রাসায়নিক শক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব। এটা নিয়ে আমি গত ভিডিও ক্লাসেও খুব সংক্ষেপে আলোচনা করে এসেছিলাম, আজকেও এটা নিয়ে আলোচনা করব, এবং এর পরবর্তীতে আমরা ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহারের দিক নিয়ে কিছু আলোচনা করব। তো রাসায়নিক শক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব বলার আগেই কিছু কথা বলা উচিত। সেটা হচ্ছে যে আমরা মূলত শক্তি পাওয়ার জন্য জ্বালানিগুলোকে পোড়াই, এবং এই জ্বালানির মাধ্যমে আমরা কি রাসায়নিক শক্তিকে ব্যবহার করতে পারছি। কিন্তু বর্তমান বিশ্বে, উন্নত বিশ্বে সৌরশক্তি কিংবা নিউক্লিয়ার শক্তি, বাতাসের শক্তি, স্রোতের শক্তিকে কাজেও লাগানো হচ্ছে। খেয়াল করে দেখো, আমাদের যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে কি আমরা পানি স্রোতকে কাজে লাগাচ্ছি, কিংবা সৌরশক্তি আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন ল্যাম্পপোস্টের আলোতে এই সৌরশক্তিটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সৃষ্টি হচ্ছে সেখানে আমরা নিউক্লিয়ার শক্তি থেকে বিদ্যুৎ শক্তিটাকে পাবো। কিন্তু এত কিছুর পরেও জীবাশ্ম জ্বালানিটাই কিন্তু আমাদের প্রয়োজনীয় শক্তিটার বেশিরভাগ অংশটারই সরবরাহ করে বা যোগান দেয়। তোমরা ইতিমধ্যে কিন্তু জেনে এসেছো যে প্রতি বছর আমরা জ্বালানি পুড়িয়ে প্রায় 21.3 বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড সৃষ্টি করছি, এবং এই কার্বন ডাই অক্সাইড গ্যাস কি কি ক্ষতি করতে পারে, যেমন আমি গত ক্লাসে গ্রিন হাউস ইফেক্টের কথা সংক্ষেপে বলেছিলাম। তো এই কার্বন ডাই অক্সাইড গ্যাস মূলত কি কাজে ব্যবহার হচ্ছে? গাছ তার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করছে, এছাড়াও আরো কিছু প্রাকৃতিক প্রক্রিয়া এর অর্ধেকটা ব্যবহার হচ্ছে, কিন্তু বাকি অর্ধেক পৃথিবীতে কিন্তু থেকে যাচ্ছে। কার্বন ডাই অক্সাইড গ্যাসটা ভারী বলে তা বায়ুমণ্ডলের নিচের অংশেই থেকে যায়, এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু বায়ুর অন্য উপাদানের সাথে বিক্রিয়াও করে না। এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বিপুল পরিমাণে তাপ শক্তি ধারণ করতে পারে। তাহলে খেয়াল করে দেখো, এখানে পূর্বে যে অ্যানিমেশনটা দেখানো হচ্ছিল, যে এখানে দেখানো হচ্ছে যে বিভিন্ন যানবাহন কিংবা কলকারখানা থেকে যেই ধোঁয়াটা সৃষ্টি হচ্ছে সেখানে যদি কার্বন ডাই অক্সাইড গ্যাস, সেই গ্যাসগুলো শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড গ্যাসই না, আরো কিছু গ্যাস রয়েছে যারা গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করে। এই গ্রিন হাউস গ্যাসগুলো কি করে? মূলত কার্বন ডাই অক্সাইড সহ অন্যান্য গ্রিন হাউস গ্যাসগুলো তাপ শক্তি ধারণ করতে পারে,
এবং এতে করে পৃথিবীর তাপমাত্রাটা কিন্তু দিনে দিনে বেড়ে যাচ্ছে এবং একে আমরা বলছি গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন। তাহলে খেয়াল করো এখানে ঘটনাটা মূলত কিভাবে ঘটছে। পৃথিবীর বায়ুমণ্ডলকে যদি আমরা চিন্তা করি, এতটুকু অংশ, এটা হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠ, এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল, এই পর্যন্ত ধরো। এখন এখানে যে গ্রিনহাউস গ্যাসগুলো রয়েছে, সে কি করে, সূর্য থেকে আসা তাপ যেগুলো পৃথিবী পৃষ্ঠে থেকে রিফ্লেক্ট করে, প্রতিফলিত হয়, সেই তাপগুলো তারপরে পৃথিবী পৃষ্ঠে সৃষ্টি হওয়া বিভিন্ন কারণে, অর্থাৎ জ্বালানি, যানবাহন কিংবা কলকারখানা, সেখান থেকে সৃষ্ট তাপগুলোকে ধরে রাখে এই গ্রিনহাউস গ্যাসগুলো, যেটা পরবর্তীতে গ্রিনহাউস ইফেক্টে রূপ নেয়, অর্থাৎ গ্রিনহাউস প্রভাব যেটাকে আমরা বলি। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছাড়াও বিভিন্ন গ্যাস রয়েছে যারা কি করে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছে। কিভাবে? এইভাবে তাপগুলোকে ধরে রেখে, যেটাকে আমরা বলছি গ্রিনহাউস ইফেক্ট। তাহলে আমরা যেখানে ছিলাম, যেটা বলছিলাম একটু আগে, যে এই গ্রিনহাউস ইফেক্ট আর এই সকল গ্রিনহাউস গ্যাস, এই গ্রিনহাউস ইফেক্ট যে গ্যাসগুলো ঘটায় তাদেরকে গ্রিনহাউস গ্যাস বলা হচ্ছে। কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা এক্ষেত্রে কিন্তু অন্যান্য গ্যাসগুলোর তুলনায় অনেক বেশি, এবং এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে, গ্রিনহাউস ইফেক্টের ফলে কিংবা গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি ঘটছে, পৃথিবীর তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে, ফলে মেরু অঞ্চলের বরফগুলো গলে যাচ্ছে, যেটা কি ধীরে ধীরে সমুদ্রের পানির সাথে মিশে যাচ্ছে। এতে করে সমুদ্রের পানির উচ্চতাটাও বেড়ে যাচ্ছে, এবং যেই কারণে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশের বিশাল পরিমাণে অংশটা পানির নিচে কিন্তু ডুবে যাবে। সায়েন্টিস্টরা, রিসার্চাররা এ ধরনের কিছু ভবিষ্যৎবাণী করছেন। এছাড়াও তোমরা ইতিমধ্যে যে জ্বালানি পোড়ানোর ফলে প্রাপ্ত গ্যাসগুলো যে অ্যাসিড বৃষ্টির কারণ, সেটাও জানলে। আর তোমরা এখানে দেখলে যে কিভাবে সূর্য থেকে আসা তাপটা আমাদের বায়ুমণ্ডলে কি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, বায়ুমণ্ডল এটাকে কিভাবে ধরে রাখছে, যে কারণে আমরা গ্রিনহাউস ইফেক্ট বলছি এটাকে। তাহলে খেয়াল করে দেখো, এই যে আমাদের গ্রিনহাউস গ্যাসগুলো, অর্থাৎ এই যে রাসায়নিক শক্তির নেতিবাচক প্রভাবে আমরা গ্রিনহাউস গ্যাস নিয়ে আলোচনা করছি, গ্রিনহাউস ইফেক্ট সৃষ্টি হচ্ছে এখানে। একটু আগেই তোমরা দেখলে আমরা কি অ্যাসিড রেইন বা অ্যাসিড বৃষ্টি নিয়ে কথা বললাম, এবং সেটারও কারণ হিসেবে আমরা দেখলাম যে মানব সৃষ্ট কারণটা মূলত জ্বালানি পোড়ানোর ফলে কিন্তু প্রাপ্ত গ্যাসগুলো অ্যাসিড বৃষ্টি ঘটাচ্ছে। এছাড়াও তোমরা কি জেনেছো এর মধ্যে তোমরা আরেকটা জিনিস জেনে এসেছো, সেটা হচ্ছে কি জ্বালানি পোড়ানোর ফলে ফটোকেমিক্যাল স্মোক সৃষ্টি হচ্ছে, যেটা কি ওজোন লেয়ারকে ক্ষতিগ্রস্ত করছে, তাই তো। এবং গ্রিনহাউস গ্যাসগুলো কিন্তু বায়ুমণ্ডলের ওজোন স্তরের সাথে বিক্রিয়া করে ওজোন স্তরের পুরুত্বটাকে কমিয়ে দিচ্ছে। বায়ুমণ্ডলের ওজোন স্তরটা মূলত একটু আগে যেটা বলছিলাম, সূর্যের আলোর ছাঁকনি হিসেবে কাজ করে এবং ক্ষতিকর অতিবেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রেকে আটকে ফেলে, যেটা আমাদের ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই আলট্রাভায়োলেট রে আমাদের ত্বকের সংস্পর্শে আসলে ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করতে পারে। আর ওজোন স্তরটা এই অতি বেগুনি রশ্মিগুলোকে পৃথিবীতে আসতে বাধা প্রদান করে। শুধুমাত্র আমাদের ত্বকের জন্য যে ক্ষতিকর তা নয়, আলট্রাভায়োলেট রে আমাদের চোখকে অন্ধ পর্যন্ত করে দিতে পারে। তাহলে এগুলো ছিল আমাদের রাসায়নিক শক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব, যেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সৃষ্টি সহ বিভিন্ন গ্রিনহাউস গ্যাস সৃষ্টি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এর কারণে গ্রিনহাউস ইফেক্ট তৈরি হচ্ছে। এছাড়াও একটু আগে বললাম সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি, যেটা আমাদের পরিবেশ সহ প্রাণীকুলের ক্ষতি ঘটাচ্ছে। ফটোকেমিক্যাল স্মোক আমাদের ক্ষতি করছে, ওজোন স্তর ক্ষয় করছে। তাহলে এগুলোই হচ্ছে কম বেশি আমাদের রাসায়নিক শক্তি ব্যবহারের নেতিবাচক দিক, এবং তোমরা ধীরে ধীরে উচ্চতর শ্রেণীতে আরো এগুলো নিয়ে বিস্তারিত পড়াশোনা করবে। ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহারের কারণটা কি, কিভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি? ইথানলের অপর নামটাকে আমরা বলছি ইথাইল অ্যালকোহল। আমরা আমাদের যে পরবর্তী 11 চ্যাপ্টার রয়েছে, 11তম অধ্যায়, সেই চ্যাপ্টারে আমরা মূলত এই ধরনের অ্যালকোহল গুলো নিয়ে আলোচনা করব, কারণ এটা হচ্ছে জৈব যৌগ, সেজন্য সেটাকে আলাদাভাবে আলোচনা করা হবে। তো এই ইথানলের অপর নামকে আমরা বলছি ইথাইল অ্যালকোহল, যার রাসায়নিক সংকেতটা হচ্ছে CH3CH2OH। এটাকে তুমি সংক্ষেপে আরেকভাবে লিখতে পারো, সেটা হচ্ছে এইভাবে, অর্থাৎ C2H5OH, একই জিনিস মূলত। তো এর গাঠনিক সংকেতটাও ভেঙে ভেঙে দেখানো সম্ভব, যেটাতে আমি যাচ্ছি না এখন। তো জীবাশ্ম জ্বালানি যেমন কেরোসিন, ডিজেল, পেট্রোল ইত্যাদির মতন এই ইথানলকে পোড়ালেও কিন্তু তাপশক্তি উৎপন্ন হয়। তাই বিভিন্ন জীবাশ্ম জ্বালানির মতন, অর্থাৎ কাঠ, কয়লা, পেট্রোলিয়ামের মতন ইথানলকেও আমরা তাপ ইঞ্জিনে ব্যবহার করতে পারি। তো তাপ ইঞ্জিনে ব্যবহার করে আমরা মূলত এখানে কলকারখানা, গাড়ি, বিমান, জাহাজ ইত্যাদি বিভিন্ন যেই যানবাহনগুলো রয়েছে কিংবা কলকারখানা, এগুলো চালাতে পারি।
নর্থ আমেরিকা সহ অনেক দেশেই কিন্তু জীবাশ্ম জ্বালানির সাথে ইথানলকে মিশিয়ে তাপ ইঞ্জিনে ব্যবহার করা হচ্ছে। এবং তোমরা এটাও জানবে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ যুক্তরাষ্ট্রের সব গাড়িতে পেট্রোলের সাথে প্রায় 10% অর্থাৎ শতকরা 10 ভাগ ইথানল মিশিয়ে জ্বালানি হিসেবে এটাকে ব্যবহার করা হয়। এই তথ্যটা কিন্তু আমার মতে না, এই তথ্যটা তোমাদের বইয়ের তথ্য এবং এটা তোমাদের এমসিকিউ হিসেবেও আসতে পারে। তার মানে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে কি, যে আমরা যত ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করব ততই কিন্তু আমাদের জীবাশ্ম জ্বালানিগুলোর উপর চাপ কমবে। এবং যেহেতু আমাদের জীবাশ্ম জ্বালানিগুলোর বেশিরভাগই কি নবায়নযোগ্য নয়, তার মানে তারা ধীরে ধীরে কি শেষ হয়ে যাবে এক সময়। তো সেজন্য আমরা যত পরিমিত পরিমাণে এদেরকে ব্যবহার করতে পারবো সেটাই কি আমাদের পরিবেশের জন্য এবং প্রাণীকুলের জন্য সুফল বয়ে নিয়ে আসবে। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও ক্লাস। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা কিছু আমাদের বিদ্যুতের যে সকল রাসায়নিক প্রক্রিয়া রয়েছে সেখানে যে সকল আমরা রাসায়নিক কোষ ব্যবহার করি, যেমন ইলেকট্রোলাইটিক সেল, গ্যালভানিক সেল, এগুলো নিয়ে আলোচনা করব, কিংবা আমরা বৈদ্যুতিক পরিবাহী কন্ডাক্টর, ইলেকট্রনিক কন্ডাক্টর, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।